অনেক সময় দেখবে যে আমাদের যখন শরীর খারাপ হয়, যখন আর কোনো রাস্তা থাকে না, শরীর মন এগুলো ভীষণ খারাপ হয়, তখন ডাক্তারেরা পরামর্শ দেন যে হাওয়া বদল করতে। তো আমি চলেছি সেই হাওয়া বদল করতে। এই হচ্ছে আমার ছেলের বন্ধুর মা, এই সুইটি আর আমি। সুইটি আমার সাথে আছে, আর এই যে বাংলাদেশের এক বোনের সাথে পরিচয় হলো। এই দেখো একটি হাসি, এই হাসিটার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। আসলে বাংলাদেশ থেকে এসেছে তো, এখানে তো তেমন পরিচিতি নেই, কিছু নেই, তাই ও কেমন একটা যেন ঘাবড়াহাট মনটা, মানে একটা বিষণ্ণতার মধ্যে দিয়ে যাচ্ছিল আর কি। তো অপরিচিত মানুষ, কার সাথে কথা বলবো, এরকম একটা হীনমন্যতায় ভুগছিল মানসিকভাবে। হয়তো এটা আমার ধারণা, এটা নাও হতে পারে। আর যাই হোক, এই সবুজের দেশে যাচ্ছি বন্ধুরা। তো দেখো খুব সুন্দর একটি জায়গায়, এই যে একটা স্টেশন, আমাদের স্টেশন থেকে একটা স্টেশন। তো চলো যাই। হ্যাঁ ঠিক আছে, আবার দেখা হবে। ঠিক আছে, ছুটি চলে। আমরা প্রথম দিকে উঠেছি তো পড়েছি। এখন এই যে রেল লাইন পার হয়ে যাবো। ওই যে সুইটি আসছে আমাদের, চলে এসো। হাঁটি পা করে কাঠের ঝুড়ি বানাচ্ছি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে এটা বোধহয় রেলের একটা কোয়ার্টার, রেল কোয়ার্টার। কি সুন্দর ফুল ফুটেছে, এখন তো ফুল এত সুন্দর ফোটে না, গোলাপ ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। এই যে সুইটি আমাকে শর্টকাটে নিয়ে এসছে, এখান দিয়ে নামলে অনেকটা হাঁটতে হতো তো, তাই এই যে আমরা যাচ্ছি। ওই তো অটো স্ট্যান্ড, এই যে স্টেশন। আর অনেকগুলো রাস্তা আছে স্টেশন থেকে বেরোনোর, 3টে। এই যে আমরা এখন যাব, চলো। বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি আমার শরীরটা ভীষণভাবে খারাপ হতে যাচ্ছে। তো সবাই একই কথা বলছে, একই পরামর্শ দিচ্ছে যে একটু ডাক্তারের কাছে যেতে। কিন্তু আমি বুঝতে পারছি যে আমার শারীরিক কন্ডিশন ঠিক আছে, কোনো রকম অসুবিধে নেই, কিন্তু আমার অসুবিধা হচ্ছে কেননা আমার মনটাকে আমি যেন কিছুতেই স্থির রাখতে পারছি না। এবার হয়তো আর এসব কথা আমি বলতে চাই না, তার কারণ এবার এই যে বলে ফেললাম যে কি সুন্দর দেখো হাটচালা, একটা হাট বসে এখানে, গুপ্তিপাড়ার হাট। তো অনেকে বলে বসতে পারে যে কেন মন খারাপ, এই জন্যই আমি এই কথাগুলো ব্যক্ত করতে চাই না। কিন্তু বন্ধুরা, কখনো কখনো কিছু তো কথা মানে যেটা সত্য সেটা প্রকাশ হয়ে যায়, বেরিয়ে পড়ে। মনটা খারাপ সংসারে, জানোই তো, সংসারে কারই বা মন ভালো থাকে বলো তো, সেই মন ভালো রাখতে হয়, তাই না? তো সেই মন, একটা পুরনো বাড়ি দেখো বন্ধুরা, কি গল্প করব, আমি মুগ্ধ হয়ে যাই। এই জন্যই আমি, বাড়িটা এত সুন্দর না বন্ধুরা, চারিদিকের পরিবেশটা দেখো, সবুজে মাঠ গাছ, দারুণ একটা বাড়ি। এখানে মানে ভরপুর পরিশুদ্ধ অক্সিজেন এই বাড়িটা যারা বাস করবে। তো হ্যাঁ, যেটা বলছি কি আর বলি বলো তো, এই কারণে আমি বেরিয়ে পড়ি। মানে সংসারে থাকলে তো অনেক কিছুই হয়ে থাকে কম বেশি, হ্যাঁ, শোক তাপ জ্বালা যন্ত্রণা এগুলো তো থাকেই। গল্প করতে করতে দেখো পৌঁছে গেলাম। আর গল্প বেশি করছি না, আমার যেটা আছে সেটা থাক। এখন এই যে রাজবাড়িতে, এইখানে মানে আমরা এসেছি, এইটা খুব ভালো লাগবে। ভেতরে প্রবেশ করব, যে খুব ভালো। চলো তাহলে দেখি ভেতরে কি আছে। নেমে বললাম, এখন ঢুকবো, চলো। এই যে রাজবাড়ির গেট, প্রধান গেট দিয়ে আমরা প্রবেশ করছি। খড় রাখা আছে, গরু আছে এখানে অনেক। প্রবেশ করছি। দাঁড়া, আমাকে না নিয়ে চলে যাচ্ছিস কেন, দাঁড়া। এই যে বাহ, কত সুন্দর। হ্যাঁ তুলবি। এই যে আগে পরিবেশটা দেখাই, কত সুন্দর পরিবেশ। এই যে এখান দিয়ে আমি নামলাম। এই যে দেখো, খুব ভালো করে আমি দেখাচ্ছি। এই যে পালকিগুলো সুন্দর করে সংরক্ষণ করা আছে। আর এই যে টেরাকোটার কাজ দেখো,
কি দারুণ! উফ, মনটা একদম ভালো হয়ে গেল। কি ভালো লাগছে সুইটি। এই যে টেরাকোটার কাজ দেখো, এই যে আমি আর ক্যামেরা অফ করবো না, আমি একদম অন করে রাখছি। আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর পরিবেশ। এই যে সবুজ ঘাস, এখানে একটু হাঁটতে হবে তো, জুতোটা খুলে আসবো। সবুজ ঘাস পেলে যদি না হাঁটি তাহলে কি করে হবে। ওই যে আমাদের কালনাতে তো সবুজ ঘাসের উপর হাঁটা যায় না, নিষেধ। সত্যি সত্যি ওই একটা চেন আছে ওখানে, কেন কি ওই ওপর থেকে নিচ পর্যন্ত চেন আছে। কি মনোমুগ্ধকর পরিবেশ, অসাধারণ। ওইখানে ঘাস পরিষ্কার করা হচ্ছে। এখানে কি করবি, জুতো খুলবি? এখানে আমার সাথে এসেছে সুইটি, মানে আমার বান্ধবীর মেয়ে। ওকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা, এত সুন্দর একটি জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। আসলে কি হয়েছে, ও আমাকে অনেক দিন ধরেই বলছে জানো তো এই জায়গাটার কথা। আর এখানে দেখো রাধাকৃষ্ণ আছে, এই মন্দিরটা রাধাকৃষ্ণ আছে। হ্যাঁ, এখানে একটু প্রণাম করে নিলাম রাধাকৃষ্ণকে। ঈশ্বর, তুমি তো ঈশ্বরের জায়গায় বসে আছো, সে তুমি কি চুপ করেই বসে থাকবে শুধু? না গো, আমরা সব কিছুকে ঈশ্বরের দোষ দিই। সে তার মতন করে যার যেমন কর্ম তাকে তেমনই ফলটি দিয়ে থাকেন। আমরা বুঝি না মাত্র, দোষটা তো আমাদেরই না। তো যাই হোক, এই দেখো সুইটি উঠে গেল। এখানে সত্যি সুইটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক দিন ধরে বলছে জানো তো, আজ আসবো কাল আসবো করে, আশাই হয় না। এই যে এই দেখো এরকম বিষয়টা, গাছ। যাই যাও, এই যে দেখো যাই। এই আমি পা রাখলাম, চলো দেখি ওদিকে যাই কি করা যায়। আমার হাজব্যান্ড এক সময় আর্কোলজিতেই কাজ করতো, তো ওর হয়তো এসব জায়গায় ঘুরে গেছে। কি আশ্চর্য, আমাকে বলেইনি যে এত সুন্দর জায়গা আমাদের বাড়ির কাছেই আছে। তো ওই যে বললাম, ঈশ্বর ঈশ্বর তার কাজটি ঠিকই করে, সময় মতন তাকে সময় মতন সঠিক জায়গায় পৌঁছে দেয়। এই যে ঈশ্বর হয়তো এই সুইটি হয়তো দেবদূত হয়ে এসেছে আমার কাছে। কেননা আমি তোমাদের তো আগেই বললাম, এই ঘাসটায় কিন্তু আমি হাঁটবো খালি পায়ে। সবুজ ঘাস দেখলে আমি একদমই লোভ সামলাতে পারি না। হয়তো তার জন্য আমাকে পাগল এই উপাধিটা অনেকবারই পেয়েছি আমি, তো বলতে পারো তাতে আমি খুশি এই উপাধিটায়। কেন এই পাগলামিগুলোই তো হয়তো আজ আমায় এই যে তোমাদের সামনে নিয়ে এসেছে। এই পাগলামিগুলো না থাকলে তোমাদের সামনে আমি একদমই আসতে পারতাম না, আজকে এই দিনগুলো আমি পেতাম না। কি করতাম বলো তো, ঘরের মধ্যে গুমড়ে দুমড়ে মুচড়ে নিজেকে জানি না কি করতাম, কিছু একটা করতাম। এখানে আসার আগে যেরকম পাগলামও শুরু হয়ে গেছিলো। হ্যাঁ বন্ধুরা, সত্যি হয়তো আজ আমি পাগল হয়ে যেতাম। আজকে এই যে প্রকৃতি পরিবেশ, এখানে তো কোনো দুঃখ আসে না, এখানে কোনো যন্ত্রণা আসে না। তার উপরে আছো তোমরা, তোমরা আমাকে ভালো মন্দ যেটুকুই কমেন্ট করো আমি অনেক খুশি হই। এই দেখো সুড়ঙ্গ পথ, এই সুড়ঙ্গ দিয়ে এলাম। এটা এরকম, এগুলো কি জানি না, এখান দিয়ে আবার সুড়ঙ্গ আছে। আর এটা একটা পাতাল গুহা মতো, পাতাল নয় মানে তবুও পাতালের মতনই একটা কেমন একটা সুড়ঙ্গ পথ। এখানে উঠলাম। এই হনুমান, ওই যে হনুমান দুটো, মার বাচ্চা। আর এই দিকটা দেখি একটু, এই যে উপরে প্রাচীর, মন্দিরের প্রাচীর। আর এটা হচ্ছে শেষ প্রান্ত, এখান দিয়ে আমাদের সুইটি আসছে হেঁটে হেঁটে। আর এই যে আম বাগান আছে, মানে লাইন করে সুন্দর গুছানো আম বাগান, কাঁঠাল বাগানের বাগান। আর এই যে এরকম বিষয়টা দেখো কত সুন্দর। আরে এত পরিষ্কার দেখো বন্ধুরা, সবচেয়ে ভালো লাগছে পরিচ্ছন্নতা দেখে, এত ভালো লাগছে না কি বলবো, খুব সুন্দর। নিচে দিয়ে আমি একটু হাঁটি, আমার পায়ে পায়ে লেগে যাবে না তো। বাবা হনুমান, পালিয়ে আসো, হনুমান যাচ্ছে। সবুজ ঘাস পেলে ভালো লাগে না? এই ঘাসটার থেকে হাঁটা থেকে ওই ঘাসটায় হাঁটলে ভালো লাগে না? তোমাদের লোকের সাথে ধাক্কা খাইছি। আমরা ছোটবেলা থেকে বই পুস্তক থেকে শিক্ষা লাভ করি, বিদ্যাধ্যয়ন করি, কত দয়া মায়া দেখানোর কথা পড়ি।
সহানুভূতি দেখানো, পরের দুঃখে কাতর হওয়া কত বিবেক বিবেচনার কথা। বাস্তব ক্ষেত্রে, ব্যবহারিক ক্ষেত্রে আমরা দেখি তার ঠিক বিপরীত। উৎসাহ সহকারে যদি কেউ দয়া, মায়া প্রদর্শনে, পরোপকার ইত্যাদিতে অগ্রসর হয়, তাহলে প্রতিনিয়ত তাকে হতোদ্যম করা হয়। সর্বাধিক বাধাপ্রাপ্ত হতে হয় তার নিজের লোকদের কাছ থেকে, তার আশ্রয়দাতার কাছ থেকে। অর্থাৎ নিজের নিজের গৃহই হচ্ছে সর্বাপেক্ষা সর্বনাশের মূল আস্থানা। পরে নটরাজন হয়ে গেলে তখন বলবে, হায় হায় কি সর্বনাশ হয়ে গেল। চাই আত্মত্যাগ। আত্মত্যাগের মধ্যেই সত্যিকারের প্রাপ্তি লুকিয়ে আছে। আমরা বুঝি না, কারণ বোঝার চেষ্টা করি না, ভাবি না। আমাদের মন প্রাণ সুখ শান্তির উৎস, নাকি আমার মন প্রাণের সুখ শান্তির উৎস রয়েছে অন্যের মনে প্রাণে? ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হয়। 1 গুণ ছাড়লে 10 গুণ পাওয়া যায়। বোয়াল মাছটা ধরতে গেলে আগে ছোট একটা মাছ বড়শিতে গেঁথে নিতে হয়। অপরের দুর্দশার সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে, অপরের সুখ শান্তি কেড়ে নিয়ে নিজের সুখ শান্তির ভাণ্ডার পূর্ণ করে যে আনন্দ ভোগ করা, সে আনন্দ পাশবিক আনন্দ, তা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী নয়, সাময়িক। যেমন এক্ষেত্রে নটরাজনের ক্ষেত্রে হয়েছে। নটরাজন তার অর্জিত সমগ্র আনন্দ উপভোগ সে একাই ভোগ করতে চেয়েছিল। তার আত্মীয় পরিজন সকলেই আজ তার সুখের ভাণ্ডার থেকে বঞ্চিত। অর্থাৎ কৃতকর্মের ফল ভোগ অবশ্যম্ভাবী। তার জন্য অনাগত কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার জন্য 100 কোটি কল্প লাগলেও লাগতে পারে। সে অনেক এ সকল ব্যাপার। যেমন কলিযুগের পরিমাণ 3,20,000 বছর। বর্তমানে 6,000 বছর যাচ্ছে কলিযুগের। আমার আসল বক্তব্য হচ্ছে, আমরা সৎভাবে থাকি না কেন? সৎভাবে থাকার কথা আমরা যদি একটু ভাবি, তাহলে তাতেই আমাদের মন প্রাণ সত্যি সত্যি কি আনন্দে ভরে ওঠে না? যা আছে তা হলো সৎ, আর যা নেই তা হলো অসৎ। অর্থাৎ অসতের পিছনে ছোটা মানে নাইয়ের পিছনে ছোটা। আলেয়ার পিছে পিছে ঘুরিয়া মরিছ মিছে, আলেয়ার পিছে পিছে ঘুরিয়া মরিছ মিছে, ছায়া দেখে কাঁধ পাতো কায়া বহু দূরে। সৎ হওয়ার পিছনে এক বিরাট কর্মযজ্ঞ কাজ করে। সেটা হলো অপরকে সৎ হওয়ার প্রেরণা দান করা। পারিবারিক আর্থিক কারণে, জ্ঞান বিজ্ঞানের অভাবে লক্ষ লক্ষ পরিবারের লক্ষ লক্ষ বিশ্বস্ত সন্তান নানাভাবে নানা বিড়ম্বনা পাচ্ছে। অর্থাৎ মনের কষ্ট, অর্থের কষ্ট, রোগ শোক থেকে কষ্ট ইত্যাদি। এর মধ্যেও আত্মীয় স্বজন পরিজনদের সৎ হওয়ার উপদেশ দেবে এমন শক্ত মনের মানুষ থাকবে না। আমরা কি চাই না যে আমাদের সন্তান সন্ততি মানুষ হোক? আমি এমন করে বড় উদ্বেগের সঙ্গে ভাবছি কেন? ভাবছি ভয়ে। বড় ভয় লাগে গো। শুধু আমার কেন, যাদের একটু দূরদর্শিতা থাকে তাদেরও ভেবে শিউরে ওঠার কথা যে আজ যাদের কোলে নিয়ে ভবিষ্যতে একজন মানুষ হয়ে উঠবে এই স্বপ্ন দেখছি। পরে দেখা গেল মানুষ হওয়ার পরিবর্তে একজন অমানুষ নটরাজন হয়ে নিজের ও 10 জনের সর্বনাশে প্রবৃত্ত হয়। তাহলে কোথায় থাকে আমাদের স্বপ্ন? মূলে কি আছে? মূলে আছে স্বার্থপরতা, নিজেরটুকু ছাড়তে নারাজ। এ সকল ব্যাপারে মননশীলতা, চিন্তাশীলতার বড় অভাব গো। আমরা মনোযোগের সঙ্গে ইতিহাসের দিকে তাকালে এবং এখনও অনেক পরিবারের মধ্যে তাকালে দেখা যাবে যে ওই মননশীলতা, চিন্তাশীলতার অনুশীলন বিদ্যমান, এবং যার পরে আমরা অতীতে অনেক অনেক মহা মানব পেয়েছি। যেমন ঋষি কণাদ, আর্যভট্ট, কৃত্তিবাস, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ প্রভৃতি কত নাম করব। এবং বর্তমানে বড় অফিসার। তাছাড়া আরও অনেকে আছেন যারা
নিজেরা বড় হতে না পেরে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে বড় হওয়ার প্রেরণা যোগায়। যেমন উদাহরণস্বরূপ বলছি, একটা পরিবারের 2টি ছেলে, 2 বছরের ছোট বড়। বাবা বাজার থেকে কিছু খাবার কিনে আনলেন, দেখা গেল মা খাবার বন্টন করে দিলেন কম বেশি করে, কারণ তাদের মেজাজ নাকি 2 রকম। অর্থাৎ ছোট ছেলেটাকে সমান ভাগের থেকে বেশি দিলে শুনবে না, কান্নাকাটি করবে, বা হয়তো বড়টার বেলাতেও ওই রকম। এতে বিচারটা ঠিক হয় না। বাচ্চাদের মনে এই অবিচার সম্বন্ধে প্রশ্ন জাগে, অথচ বলতে পারে না। যদিও অনেক বাচ্চা বলে ফেলে বা প্রতিবাদ করে, তার পরিবর্তে তাকে তো অন্তত বোঝানো দরকার। কিন্তু অনেক ক্ষেত্রে বোঝানোর পরিবর্তে দেয় ধমক। আবার ঝগড়াঝাটির ব্যাপারও আছে। ছোট হয়েও দাদার সঙ্গে ঝগড়া করছে, বাবা মা বা গুরুজনেরা দেখে শুনেও উপেক্ষা করে যাচ্ছে। এটা যে প্রগতিশীল যুগের প্রগতির অন্তরায়, সেটা অনেকেই ভেবে দেখেন না। বড়দের সঙ্গে ঝগড়া করতে নেই, জ্যেষ্ঠ ভ্রাতা সম পিতা, জ্যেষ্ঠা ভগিনী সম জননী, এই সকল সদুপদেশ সকল গেল কোথায়? এগুলো যে দরকার আছে, অনেক অনেক দরকার আছে। এ সকল সৎ জ্ঞান, সৎ উপদেশ যে সকল পরিবার থেকে শিশুরা পাচ্ছে, তা খুঁজে দেখলে দেখা যাবে যে তার সুফল কত। সমাজে যেটুকু শৃঙ্খলতা বজায় রয়েছে, তা এই শিক্ষাদানের জন্যই রয়েছে। অর্থলিপ্সা বা অর্থাগম বড় ক্ষয়ের কারণ গো। আইজি নটরাজনের যদি এত অর্থাগম না হতো, তাহলে তিনি এত সর্বনাশ করার লোক হয়তো হতেন না। চন্দন বসু হত্যার মামলাতে যে ঘটনাটা ঘটেছিল, তার পিছনেও এই অর্থপিপাসা। চন্দন বসু হত্যাকারীরা অনেকের তুলনায় অবস্থাপন্ন, কিন্তু তা সত্ত্বেও তাদের আরও টাকা পয়সার দরকার। তার জন্য তাদের অসৎ উপায়, সরকারের সহিত প্রবঞ্চনা করার দরকার। তার জন্য তারা তো লোক খুন করতে পারবে, কিন্তু প্রবঞ্চনা বা অসৎ উপায় ত্যাগ করতে পারবে না। ভাবলে চমকিত হয়ে উঠি, বুক ফাটা কান্না পায় যে চন্দন বসুর যুবতী স্ত্রীর জীবনে যে সমস্ত চাওয়া পাওয়া চন্দনের মধ্যেই আছে, চন্দনের সন্তানদের একজন পিতার দরকার আছে, তা খুনিরা ভেবেই দেখল না। বই পুস্তক থেকে, পিতৃ মাতৃকুল থেকে ওই খুনিরা কী শিক্ষা লাভ করেছিল? কত বড় আধ্যাত্মিক বিপর্যয়! হায় ভগবান, কত বড় আধ্যাত্মিক বিপর্যয়! এটা গুপ্তিপাড়া স্টেশন। এই যে দেখো, আমি খুব ভালো লাগছে পরিবেশটা, লোকজনও তেমন নেই, ওই 2-4 জন আছে আর কি। তো আমার পরিবেশটা খুব মনোরম মনে হলো, তার জন্য তোমাদের এটা একটু তুলে ধরলাম। হাওড়া বা শিয়ালদা থেকে 2 ঘন্টার পথ, আর আমাদের বাড়ি থেকে তো মাত্র 5 টাকা টিকিট ভাড়া। পরের স্টেশন হচ্ছে এই গুপ্তিপাড়া। খুব সুন্দর, খুব ভালো লাগলো। দেখো, পশ্চিম আকাশের সূর্য অস্ত গেছে, এখনও সূর্যের লাল আভা এখনও দেখা যাচ্ছে। এই কারণে আকাশটা আরও বেশি মনোরম হয়ে উঠেছে। খুব সুন্দর মনোরম একটি পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। আমার ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের সাথে এইটাও শেয়ার করলাম। আর যেখানে গেছিলাম সেটা তো আরও মনোরম পরিবেশ। কেমন লাগলো তোমরা আমায় জানিও বন্ধুরা।